জগদীশচন্দ্র বসু এবং সত্যেন বোসের জীবনী সমস্যাটা কি? এই জিনিসটা বুঝতে হবে যে এদের জীবনীতে একটা সমস্যা আছে। এদের জীবনী পড়িয়া কেউ বিজ্ঞানী হয় না, এটা একটা সমস্যা। এই জীবনীগুলো মানুষ ভুলেও গেছে। জীবনীগুলো যারা আলাপ করে তারাও বিজ্ঞানী হয় না। কারণটা কি? কারণটা হলো বিজ্ঞান চর্চাটা হতে হয় গ্রাসরুট লেভেল থেকে। তো এরা তো গ্রাসরুট লেভেলের লোক না, এরা হলো সব ব্রাহ্মণ এবং কায়স্থ, ক্ষত্রিয় পর্যন্ত না। ব্রাহ্মণ কায়স্থ হলো টপ যারা বই পুঁথিপত্র পড়ে, কিন্তু এরা হলো সমাজের মাত্র 10%। তাহলে 10% লোকের মধ্যে যদি বিজ্ঞান চর্চাটা সীমাবদ্ধ থাকে, তাহলে কি একটা জাতি টপ হইতে পারে? তারা কি ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আমেরিকা এদের সাথে পাল্লা দিতে পারবে? পারবে না। তাহলে এটি আমাদের সমস্যা, যেখানে উত্তর ভারত, দক্ষিণ ভারতে, বিশেষ স্পেশালি দক্ষিণ ভারতে ব্রাহ্মণ শ্রেণীর লোকে মারে, মানে ব্রাহ্মণ বইলে যদি কেউ স্পেশাল সুবিধা ফেভার চায় তাহলে তাকে মারে। তাইলে এই কেন? কারণ দক্ষিণ ভারতে প্রচণ্ডভাবেই উত্তর ভারতের সাথে তাদের একটা পাল্লাদার ম্যাপের জন্য দক্ষিণ ভারতের ম্যাপটা যদি দেখেন যে সরু হয়ে সমুদ্রের মধ্যে ঢুকে গেছে, তাহলে দক্ষিণ ভারত তাদের ওই রামায়ণের কাহিনী জানে, মহাভারতের কাহিনী জানে, তো ফলে ওই বর্ণবাদী ইতিহাসটা তাদেরকে প্রচণ্ডভাবে এই করে, মানে সচকিত করে, তাদেরকে আত্মসচেতন করে যে না, আমরা রাবণ হেরেছি কিন্তু আমরা যাতে না হারি। তার এই জন্য দক্ষিণ ভারতের লোকেরা প্রতি মুহূর্তে উত্তর ভারতের সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করে। আর পাল্লা দেওয়ার জন্যই তারা এক হাতে নেয় গালিব ইকবাল, আরেক হাতে নেয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর। এই দুজনের মধ্যে তারা এই দুই গ্রুপের মধ্যে একটা হলো গিয়ে পাঞ্জাবি, ইউপি পাঞ্জাবের যে গ্রুপ, মুসলমান প্রধান যে সাহিত্য, তার সাথে বা হিন্দু প্রধান, ব্রাহ্মণ প্রধান সাহিত্য তুলনা করলে এত দুইটা আলাদা রকম সাহিত্য। একটা হলো ব্রাহ্মণ্যবাদী, মিথ্যাচারে ভর্তি, লোকাল একটা স্থানীয় পর্যায়ের বিজ্ঞান, আর একটা হলো সর্ব মানুষের জন্য একটা বিশ্বজনীন আবেদন আছে ইসলামের। সেই ইসলামের আবেদনের ফলে গালিব ইকবালের সাথে এই বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ দাঁড়াইতে পারে না। এটা একটা সমস্যা। আমি গালিব ইকবালও পড়েছি, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথও পড়েছি বলে আমি এটা বলতে পারছি। কিন্তু এখানে আমাদের একটা সমস্যা হলো যে আমাদের এইখানে যারা বিজ্ঞান চর্চা করেছে তারা কেউ গালিব ইকবাল, হালি এগুলো পড়ে দেখে নাই, বা এখানে যারা সাহিত্য চর্চা করছে স্পেশালি শিখা গ্রুপের যাদেরকে আমরা নাম বলতে পারি, এরা কিন্তু গালিব ইকবাল, হালি, তার সঙ্গে আর গালিব ইকবাল, হালির যদিও তারা কিছুটা পড়েছিল, এই আবুল হুসেন কিছুটা পড়েছিল, নজরুল ইসলাম কিছুটা পড়েছিল, কিন্তু এরা কিন্তু সেই ব্রিটিশ দর্শন পড়েনি। এটা একটা সমস্যা। ব্রিটিশ, জার্মান, ফ্রেঞ্চ এই দর্শনগুলো না পড়লে আপনি কিন্তু এদের মহত্বটা, ইকবালের মহত্বটা বোঝাই যায় না। তো কাজে ইকবাল একটা মানে নেতৃত্বর যে ক্ষুধা ইকবালের মধ্যে ছিল, সেটাই কিন্তু পাঞ্জাবিদের মধ্যে আমরা দেখতেছি। ফলে পাকিস্তানিরা বা উত্তর ভারতীয়রা তারা কিন্তু ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছে, বা লন্ডন শহরের মেয়র হচ্ছে সাদিক খান, ঋষি সুনাক, কিন্তু আমরা বাঙালিরা, ঢাকা, কলকাতার এরা কিন্তু ভাবতেই পারছে না যে তারা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবে বা ইংল্যান্ডের হতে পারে, নাম কি, ইংল্যান্ডের লন্ডন শহরের মেয়র হবে। তো এই যে একটা দূরত্ব, এই দূরত্বটাকে ওভারটেক করার জন্য আমাদেরকে বুঝতে হবে যে ওই ইসের কথাটা, যে দক্ষিণ ভারতের যে এই আমাদের এইখানে যে বিজ্ঞানীদের এই যে প্রবলেমটা বুঝতে হবে, ওখানে যে বিজ্ঞানীগুলা এই জিনিসটা বুঝতে গেলে আমাদের রামানুজনের জীবনী পড়লেই হবে না, এই জিনিসটা বুঝতে হবে। এই যে এখানে কায়কোবাদ স্যার আর জাফর ইকবাল স্যার, এনারা রামানুজনের জীবনী, হ্যাঁ, যে দক্ষিণ ভারত বিজ্ঞানের আগে যারা দক্ষিণ ভারতের রামানুজনকে ফলো করে তারা টপ হয়নি, তারা টপ হয়েছে আর কে নারায়ণন, তারপরে ওই যে নাম কি বলে আর কে নারায়ণ, তারপরে এই মুলকরাজ আনন্দ, তারপরে মানে ওদের একটা ইংলিশে সাহিত্য চর্চা করে একটা গ্রুপ আছে, হ্যাঁ, যে এই আর কে নারায়ণ, মুলকরাজ আনন্দ, এরা কিন্তু ইংলিশে লেখালেখি করছেন। আমাদের এখানে ইউনিভার্সিটি চৌধুরী ইংলিশে লেখালেখি করছেন, তাই এখানে প্রাপ্ত হয়ে গেছেন। আরে বাবা, এক একজন এক এক ভাষায় লিখবে, তুমি লিখছে, বই পাবলিশ করছে, যে ভাষায় তার সুবিধা হচ্ছে সে করছে, তুমি পড়তে হলে পড়ো, না পড়লে পড়ো না, কিন্তু তোমার তাদের গালি দেওয়ার কোনো অধিকার নাই। যেমন ওই যে চট্টগ্রামের আদেখলে যারা, তাদের ওই একজন ছিলেন, এই নাম কি বলে, এই বঙ্গবাণীর আব্দুল হাকিম বঙ্গবাণী কবিতা লিখেছিলেন যে যেসব বঙ্গতে জন্ম হিংস্র বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। এইটা মানে আমি এটা বিস্তারিত যদি আলাপ করবো, আরেকটা ভিডিওতে আমি আলাপ করার ইচ্ছা রাখি, যে বাঙালি মুসলমানের মন, যে কত রাবিশ একটা লেখা,
হ্যাঁ, এটা একটা চিটাগাংয়ের প্রান্তিক লোকরাই এটা লিখতে পারে। যেমন একটা কথাই আছে যে এই বাংলা ভাষা সিলেটে আহত হয়েছে আর চিটাগাংয়ে নিহত হয়েছে। তো এই প্রান্তিক লোকেরা তারা এই বিশ্বসভায় যে একটা এই যেমন নজরুল রবীন্দ্রনাথের একটা গানই আছে যে বিশ্বসভায় আমার বেলা যে যায় সাজবেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, বিশ্ব সুরের পাড়া বারে সুর মেলাতে সবাই পারে। মানে বিশ্বসভায় যে একটা স্থান নেওয়ার যেটা লড়াই শুরু হয়েছে উত্তর ভারত দক্ষিণ ভারতে, কিন্তু বাঙালি যেন এখান থেকে রবীন্দ্রনাথ তার নিজের ঘর কাজ করতেই ব্যস্ত। যেমন ওই যে মেয়েদের গান তিনি গাইতেছেন, কি যেন একটা গান আছে যে সখী ডুবে গেল বেলা তবু, না একটা কি সখী ডুবে গেল বেলা তবু হাসি খেলা, এটা তো একটা আছেই। আপনার একটা গান আছে এরকম যে কেন জামিনী না দে যেতে জাগালো না বাড়া হলো মরি লাজে, যেখানে আমাদের বিজ্ঞানী মর্দে কি আমাকে জ্ঞানী মরদ যারা জ্ঞানী পুরুষ উজুদে মর্দুমদানা মিসালে যারা তেলাস, যে জ্ঞানী পুরুষের মর্যাদা, তো জ্ঞানী হতে হবে পুরুষকে। তো মেয়েদের জ্ঞান হলে কী সমস্যা হয় সেটা নিয়ে জার্মানরা আলাপ করেছে, নিশ্চয় আলাপ করেছে। নিশ্চয় তো প্রচণ্ড নারী বিদ্বেষী ছিলেন, তার সঙ্গে এই কান্ট এবং গেটে দুইজনই নারী বিদ্বেষী ছিলেন। তো এই জিনিসটা বুঝতে হবে যে এদের নারী বিদ্বেষ কিন্তু মুসলমানদের যে নারীদেরকে একটু দূরে সরাই রাখা, ওখান থেকেই উৎপত্তি। এই জিনিসটা বুঝতে হবে যে কারণ জার্মানির যে উদয় সেটা কিন্তু ইসলামের হার্ট এবং ব্রিটিশের ব্রেইন, এই দুইটা সমন্বয় ঘটেছিল কোথায়? জার্মানিতে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে মেয়েদেরকে আল্লাহ রাসূল পছন্দ করতেন না কেন? অবশ্যই পছন্দ করতেন, কি চরিত্র ভালো হতে হবে এবং তাদের এই নাম কি বলে খুশবু, আল্লাহ নবী খুশবু, সতী নারী এগুলো পছন্দ করতেন। তো এই ওয়েস্টার্ন সভ্যতারাই যে একটা পয়জনাস সভ্যতা, কারণ তারা নারী সতীত্বকে তারা পুরোপুরি অ্যাবান্ডন করছে। তার ফলে ওদের এখানে খুনাখুনি, এই যে একটা ছাত্র যে টিচারকে গুলি করে মারে, বাংলাদেশে আজ পর্যন্ত কোনো, আজকে 70 বছর স্বাধীন হয়েছে, কেউ কি যে স্কুলের টিচারকে গুলি করেছে? করেনি। কাজে এখানে একটা ভ্যালুস বলে কিছু আছে, মূল্যবোধ বলে কিছু আছে। ওয়েস্টার্ন যে ভ্যালুলেস সাহিত্য সেইটা কিন্তু জাপানিরা গ্রহণ করেনি, তারা ওয়েস্টার্ন বিজ্ঞানকে গ্রহণ করেছে, জাপানিরা কিন্তু ওয়েস্টার্ন ভ্যালুলেস সাহিত্যকে গ্রহণ করেনি। কাজে আমাদেরও উচিত ওয়েস্টার্ন ভ্যালুলেস সাহিত্যকে পরিত্যাগ করা, ওয়েস্টার্ন টেকনোলজিকে গ্রহণ করা, টেকনিক্যালিটিকে, আর ইস্টার্ন পার্সোনালিটিকে গ্রহণ করা। কাজেই আমাদের এখানে যদি আমরা ওই জগদীশচন্দ্র বসু এবং এই সত্যেন বসুর জীবনী পড়ি, আমরা বিজ্ঞানী তো পারবো না। বিজ্ঞানের যে ট্রু এসেন্স, যে গ্রাসরুট লেভেলে যে বিজ্ঞান প্রবেশ করার কথা, যে মাটি, এই যে ইকবাল একটা লাইনে আছে, যে মাটি থেকে আদম তৈরি হয় সে ও গিলহি নেই, যে মাটি থেকে আদম তৈরি হয় সে, তাহলে এখানে তো আদম তৈরি করার জন্য মাটিটা তো ভালো লাগবে, যেখানে একটা কমন গ্রাউন্ড থাকবে যে না এখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই সমান। এটা তো হিন্দুরা স্বীকার করে না। কাজে এই দুজনই ছিল কায়স্থ, এই যে নাম কি বলে, এই সত্যেন বোস আর জগদীশচন্দ্র বসু। তো এদের জীবনী পড়লেই হবে না, আমাদের এই আব্দুল সালামের জীবনী পড়তে হবে, আমাদের নাম কি বলে এই সুব্রহ্মণ্য চন্দ্রশেখরের জীবনী পড়তে হবে, তারপর সিভি রমনের জীবনী পড়তে হবে। তখন কি হবে? আবার অরবিন্দ খুরানার জীবনী পড়তে হবে। তাহলে কি হবে? বাঙালি আবার সায়েন্সে নোবেল প্রাইজ পাবে এবং তাহলে কী হবে? বাঙালি আবার 200 কোটি বাজেটের মুভি করবে, যেটা ঢাকা কলকাতা 2 কোটি বাজেটের মুভি করতে ভয় পায় যে এটা উঠে আসবে কিনা। কিন্তু তামিলদের মাত্র 9 কোটি লোক, আর 30 কোটি লোক, কিন্তু না, তামিলরা 200 কোটি বাজেটের মুভি করছে, কারণ তাদের মুভি তারা জানে যে এটা হিন্দি ডাবিং হবে, বিভিন্ন ভাষায় ডাবিং হবে, তারপরে তাদের টাকা তারা ব্যাক পাবে। তো আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।